যুক্তরাষ্ট্রের সীমাহীন চাওয়ার কারণেই ভেস্তে গেছে আলোচনা, দাবি ইরানের। তেহরানের কঠোরতাকে দুষছে ওয়াশিংটন, কূটনৈতিক পথ বন্ধ হয়নি, ইঙ্গিত দুপক্ষের। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক সরঞ্জামের পাশাপাশি কৌশলগত জ্ঞান অর্জনের তাগিদ, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দ্বিতীয় ধাপে ঢাকাসহ 3 সিটিতে টিকা কার্যক্রম শুরু। প্রাদুর্ভাব কমাতে 95% শিশুকে আনতে হবে আওতায়। উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও 2 জনের মৃত্যু। আমি অনুরোধ করব যাতে আমাদের এই 6 months to 5 years গ্রুপের বাচ্চারা ইচ অ্যান্ড এভরি বেবি যেন আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আসে। জ্বালানি নিয়ে হাহাকার কাটছেই না। প্রচণ্ড গরমে ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় বিরক্ত গ্রাহক। অনেক জায়গায় বন্ধ পাম্প। আমি আসার পথে 7 থেকে 8টা পাম্প আমার পরে সবগুলোই বন্ধ। সরকার বলতেছে যে মজুদ আছে, কই মজুদ? এত সিরিয়াল, এটা হয়রানি স্বীকার করতেছে আমাদের। তেলের মজুদ থাকলে আমাদের এখানে এত সিরিয়াল কেন? 3 ঘন্টা তো আমরা দাঁড়াই আছি লাইনে। পহেলা বৈশাখে শুরু হচ্ছে আলোচিত কৃষক কার্ড বিতরণ। প্রথম ধাপে ভর্তুকি মূল্যে সার, বীজ সহ 10 ধরনের সুবিধা পাবেন 21,000 চাষি। বর্ষবরণ ঘিরে পাহাড়ে বর্ণিল আয়োজন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নদীতে ফুল ভাসিয়ে বৈশাখের সূচনা। রাজধানীতেও বর্ণাঢ্য শোভাযাত্রা। পানিতে আমরা ফুল করব, তারপরে আমরা এখান থেকে বাসায় চলে যাব। সামাজিক উৎসব বছরে একবার পয়লা বৈশাখ, এটা বাঙালিরা হয়, আমাদের হলো তার একদিন আগে হয়। রাজধানী শহরে হচ্ছে এরকম একটা এনভায়রনমেন্টে হচ্ছে আমরা উদযাপন করতে পারছি। দিস হোল সিচুয়েশন ইজ ভেরি গুড। চলে গেলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। চিকিৎসাধীন ছিলেন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। কাল সর্বসাধারণের শ্রদ্ধা শেষকৃত্য। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কোনো চুক্তি সমঝোতা ছাড়াই আলোচনার টেবিল ছাড়লেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। তেহরানের অভিযোগ, ইসলামাবাদের বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল ওয়াশিংটন। তাদের অবাস্তব দাবি দেওয়ার কারণেই শান্তি কাঠামো তৈরি করা যায়নি। যুদ্ধ করে যা পায়নি আলোচনার টেবিলে তা পেতে চেয়েছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগও করে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি, ওয়াশিংটন সর্বোচ্চ চেষ্টা করলেও শর্ত মানেনি তেহরান। তবে এখনও কূটনীতির পথ বন্ধ হয়নি, ইঙ্গিত দিয়েছে দুপক্ষই। রাত পার হয়েছে আলোচনার টেবিলেই। পাকিস্তানের মধ্যস্থতায় 4.5 দশক পর মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। বৈঠক দ্বিতীয় দিনে গড়ানোর খবর দিয়েছিল সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সংবাদ সম্মেলন। জানালেন টানা 21 ঘন্টা আলোচনার পরও মূল ইস্যুগুলোতে একমত হতে পারেননি নেতারা। তার দাবি, যথেষ্ট নমনীয় হয়ে সেরা প্রস্তাব দিয়েছিলেন তারা। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কাছে চেয়েছিলেন স্পষ্ট অঙ্গীকার, তবে শর্ত মানতে রাজি হয়নি ইরান। আমরা রেড লাইনগুলো স্পষ্ট করেছি, কোন বিষয়গুলো মানিয়ে নেব এবং কোনগুলো নয়। তারা আমাদের শর্ত মেনে না নেয়াকে বেছে নিয়েছে। আমরা পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের কাছ থেকে ইতিবাচক অঙ্গীকার চেয়েছি। এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ছিল। আন্তরিকভাবেই আলোচনা করেছি। খুব সোজা সাপটা প্রস্তাব দিয়েছি, যা ছিল আমাদের তরফ থেকে চূড়ান্ত এবং সেরা অফার। আমরা বেশ নমনীয়ই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো সমাধান হয়নি। ইরানের দাবি, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। আগেই পালানোর পথ খুঁজছিল তারা। তাই অবাস্তব উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এক বৈঠকেই চুক্তির প্রত্যাশাও করেনি কেউ। 40 দিনের যুদ্ধের পর এই আলোচনা হয়েছে এবং অবিশ্বাস আর সন্দেহের একটি পরিবেশে হয়েছে বৈঠক। এটা স্বাভাবিক। আমরা শুরু থেকেই আশা করিনি যে এক বৈঠকেই চুক্তি হয়ে যাবে। কেউই তা প্রত্যাশা করেনি।
হাই প্রোফাইল বৈঠকটি সমঝোতা ছাড়া শেষ হলেও লিখিত প্রস্তাবের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কথা বলার আর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আলোচনা ভেস্তে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখবে এমন আশাবাদ জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে দেয়া ব্রিফিংয়ে এই আশাবাদ জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতেও ইতিবাচক মনোভাব বজায় রাখবে। আলোচনার টেবিলে বসার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই ধারা অব্যাহত থাকবে বলেও মনে করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পুরো অঞ্চলে স্থায়ী শান্তি এবং সমৃদ্ধি ফেরাতে এই ধরনের উদ্যোগের বিকল্প নেই জানান তিনি। বলেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে তেহরান ও ওয়াশিংটন। এদিকে আলোচনা ব্যর্থ হওয়ার পর সকালেই পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রাওয়ালপিন্ডির বিমানবন্দর থেকে বিদায় নেন ভ্যান্স। পাকিস্তানের গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল 7টার কিছু পরে এয়ারফোর্স 2-তে ওঠেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এ সময় তাকে এয়ারপোর্টে বিদায় জানান ফিল্ড মার্শাল আসিম মনির। উপস্থিত ছিলেন পাকিস্তানি মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরাও। ভ্যান্সের বিদায়কে কেন্দ্র করে পুরো বিমানবন্দরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। পাকিস্তান এয়ারফোর্সের কড়া নিরাপত্তায় দেশটির আকাশসীমা ত্যাগ করে জেডি ভ্যান্সকে বহনকারী বিমান। দর্শক, এই বিষয়ে আরও জানাতে পাকিস্তান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সাংবাদিক মাসকাওয়াত আহসান। জনাব মাসকাওয়াত আহসান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনাকে স্বাগত জানাচ্ছি দুপুরের বাংলাদেশের আয়োজনে। আসলে আপনার কাছে যে প্রশ্নটি প্রথমে রাখতে চাই, এই যে চুক্তি ভেস্তে যাওয়ায় আবারও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা তৈরি হলো, আসলে কি হতে পারে দুই দেশের পরবর্তী পদক্ষেপ? আপনার কাছে কি মনে হয়? এই মুহূর্তে তো একটা অনিশ্চয়তা আছেই যে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় কিনা, কিন্তু যেহেতু উভয় পক্ষের একটা সামনাসামনি বৈঠক হয়েছে এবং দীর্ঘ বৈঠক হয়েছে, এখানে কিন্তু আপনি লক্ষ্য করুন কেবল পারমাণবিক ইস্যুটি এবং হরমুজ প্রণালীর ইস্যু ছাড়া বাকি অন্যান্য ইস্যুতে মোটামুটি উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতার পরিবেশই ছিল। এবং এই যে একটা সরাসরি যোগাযোগ এত বছর পরে ইরান এবং আমেরিকার মধ্যে, তা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে এরকম একটা আশাও রয়েছে। তবে এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইসরায়েল যেহেতু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং সেটাও ইরানের পক্ষ থেকে একটা দাবি জানানো হয়েছিল যে ইসরায়েল যেন লেবাননে হামলা না চালায় এবং এই যুদ্ধবিরতির মধ্যে যেন ওইটাও অন্তর্ভুক্ত হয়। সেই জায়গাটা পরিস্থিতি আবারও উত্তপ্ত করে তুলতে পারে এরকম একটা আশঙ্কা আছে। আর হরমুজ প্রণালী আপনি জানেন যে সেটা শুধুমাত্র আমেরিকার জন্য বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্য না, এটা দক্ষিণ এশিয়া এবং আসিয়ানভুক্ত অন্যান্য দেশের জন্য, অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরান হরমুজ প্রণালীর উপরে তার যে নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং সেখানে যে ট্যাক্স আরোপ করতে চায়, মূলত এই প্রসঙ্গটি, এবং ওই ইরান যে পারমাণবিক প্রকল্পটি শান্তিপূর্ণ উপায়ে চালিয়ে যেতে চায় এবং সে ব্যাপারে কোনো ছাড় দেবে না, সে কারণেই এই আলোচনাটি ততটা ফলপ্রসূ হতে পারেনি। এখন দেখার বিষয় যে এরকম আলোচনা থেকে উঠে গিয়ে আবার তারা যুদ্ধে নেমে আসে নাকি আরো সুযোগ দেয় আলোচনার বা সমঝোতার। অনেক ধন্যবাদ জনাব মাসকাওয়াত আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শর্ত বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিবাদের জেরেই ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্র বহুল আলোচিত বৈঠক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তেহরানের দাবি ছিল আগের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। তবে ওয়াশিংটন বলে, ইরান সব শর্ত মানার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। পাশাপাশি ইরানের ওপর আন্তর্জাতিক নজরদারি এবং দেশের মিসাইল কর্মসূচির সক্ষমতা কমানোর দাবিও জানায় যুক্তরাষ্ট্র। তবে নিজেদের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিয়েছে তেহরান। দীর্ঘদিনের বিবাদ মেটাতে এক টেবিলে চিরবৈরী দুই দেশ ইরান যুক্তরাষ্ট্র। বহুল আলোচিত বৈঠকের শুরুতে যে আশার আলো ছিল, আলোচনার পর যেন ততটাই নিরাশায় বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্লেষকরা বলছেন, আলোচনার টেবিলে ঠাঁই পায় নানা ইস্যু। তবে প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমাধান খোঁজা। মূলত গুরুত্বপূর্ণ শর্তগুলোতেই একমত হতে পারেনি তেহরান ওয়াশিংটন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় ও পদ্ধতি নিয়ে। তেহরানের দাবি, আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। তবে ওয়াশিংটন বলছে, ইরান সব শর্ত মানার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে।
সেই সাথে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে বিবাদে জড়ায় যুক্তরাষ্ট্র ইরান। ওয়াশিংটনের দাবি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কঠোরভাবে সীমিত করা হোক, তবে ইরান তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালানোর অধিকারে ছাড় দিতে নারাজ। আলোচনার টেবিলে ইরানের উপর নজরদারি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র চাইছে আন্তর্জাতিক সংস্থা IAEA এর অবাধ ও পূর্ণাঙ্গ পরিদর্শন দরকার, তবে সেক্ষেত্রে সীমিত সুযোগ দিতে রাজি তেহরান। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল ও মধ্যপ্রাচ্যে প্রভাব নিয়ন্ত্রণে আনার দাবিও জানায় ওয়াশিংটন। তবে ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নিজেদের অধিকার আখ্যা দিয়েছে ইরান। প্রধান 2-3টি ইস্যুতে আমাদের দূরত্ব তৈরি হয়েছে, সেসব বিষয়ে আমরা একমত হতে পারিনি, যার কারণে কোনো সমঝোতায় যাওয়া সম্ভব হয়নি। এর আগে 2015 সালে ইরানের সাথে 6 জাতি চুক্তি হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে লেবাননে তাণ্ডব থামায়নি ইসরায়েল। শনিবারও দফায় দফায় ব্যাপক হামলার শিকার হয়েছে দেশটি। দক্ষিণ লেবাননে নতুনভাবে চালানো হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 13 জন। সিডনের কাছাকাছি একটি গ্রামে আইডিএফের হামলায় প্রাণ গেছে আরও 8 জনের। গুরুতর আহত আরও 9 বেসামরিক। নাবাতিয়াহ এলাকার একটি সরকারি ভবনে 3 উদ্ধারকর্মী সহ প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর 13 সদস্য। আইডিএফের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর ঘাঁটি সহ অন্তত 200 অবকাঠামোয় চালানো হয়েছে হামলা। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতে গেল 1 মাসে 2000 ছাড়িয়েছে প্রাণহানি। দর্শক, এই পর্যায়ে যোগ দেবেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনির আকন্দ। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জনাব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দুপুরের বাংলাদেশের আয়োজনে। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি রাখতে চাই, যুক্তরাষ্ট্র ইরানের ইসলামাবাদ বৈঠককে আসলে পুরোপুরি ব্যর্থ বলা যায় কিনা এবং কূটনৈতিক সমাধানের সুযোগের কথাও কিন্তু বলা হচ্ছে। কি মনে হচ্ছে, উত্তেজনা কি আরো বাড়তে পারে কিনা? আমাদেরকে স্মরণ রাখতে হবে যে 1979 সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এটা কিন্তু ছিল হাইয়েস্ট লেভেলের একটা আলোচনা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নিজে যোগদান করে এবং ইরানের স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী মহোদয় নিয়ে অংশগ্রহণ করে। তো এখন আমার ধারণা 4টা বিষয়ে এগ্রিমেন্টটা হয় নাই। ইরানের প্রতিনিধি বলেছে বেশ কিছু বিষয়ে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে, বাট মূল প্রবলেম গুলো হচ্ছে একটা নিউক্লিয়ার এনরিচমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এটা শক্তভাবে বলেছে, বাট এটা আমার কাছে একটু আশ্চর্য লাগছে, বিকজ ইরান এর নিউক্লিয়ার এনপিটি নন প্রলিফারেশন ট্রিটিতে তারা সাইন করেছে এবং তাদের সেই ক্ষমতা নাই। এবং ইরানের কিন্তু একটা ফতোয়া আছে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা যাবে না, এবং তারা এটা অনেক সম্মান করে। তারপরে এটা বারে বারে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে ট্যাক্স নিতে সকল জাহাজ থেকে তাদের যে ক্ষতি হচ্ছে এটা ক্ষতিপূরণ করার জন্য। থার্ড হচ্ছে লেবানন এবং ইরানের মিত্রদের উপর ইসরায়েল যে আক্রমণ করছে এটা বন্ধ করা, এবং ফোর্থ হচ্ছে অ্যাসেট ফ্রিজ, ইরানের যে অ্যাসেট ইউএসএ ফ্রিজ করেছে এটা আনফ্রিজ করা। এই 4টা বিষয় মূলত কোনো সমাধান হয়নি, বাট আমি মনে করি যে ইট ইজ নট এ কমপ্লিট ফেইলার। এই লেভেলের আলোচনায় তারা বসেছে, ইট ইজ এ প্রোগ্রেস। এখন 2টা উপায়, একটা হচ্ছে এই 2 সপ্তাহ চলে যাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র আবার অ্যাটাক করতে পারে, যেটা সারা বিশ্বের জন্য ক্ষতিকর হবে। আরেকটা হচ্ছে সময় বৃদ্ধি করে আবার এই আলোচনাটা কিভাবে চালিয়ে যাওয়া যায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছে এই ব্যর্থ স্মার্ট প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি অবিচল আস্থাই হবে বাহিনীর ভিত্তি। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথাই বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম ও গোলা বারুদ তৈরির পরিকল্পনা আছে সরকারের। রাজনৈতিক কারণ কিংবা অন্যায়ভাবে বাহিনীর কারো প্রতি অবিচার করা হলে সরকার যথানিয়মে প্রতিকার করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। পিতা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, সেই সূত্রে সেনা পরিবারেরই সন্তান তিনি। সুশৃঙ্খল পরিবেশেই কাটিয়েছেন শৈশব কৈশোর, তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সশস্ত্র বাহিনীর দরবারে তারেক রহমান। বক্তব্যেও ফেলে আসা দিন আর বর্তমানের দায়িত্বশীল অনুভূতির রেশ। আজ আমি আপনাদের সামনে সেনা নিবাসে এই দরবারে যখন দাঁড়িয়েছি,
তখন আমার মা বাবা একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা বাস্তবায়ন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহীত নানান কর্মকাণ্ড আর উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2025 সালের 21শে নভেম্বর প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। একদিন পরেই তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং প্রিয় বাংলাদেশের প্রতি বেগম খালেদা জিয়ার নিখাদ ভালোবাসা প্রতিফলিত হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা ও জনগণের প্রতি অবিচল আস্থাই হবে এর ভিত্তি। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বলেন, বর্তমান সময়ে যুদ্ধ ও নিরাপত্তার ধরন বদলেছে। তাই সশস্ত্র বাহিনীকে শুধু আধুনিক যুদ্ধ সরঞ্জামে সীমাবদ্ধ না রেখে পেশাগত দক্ষতা ও কৌশলগত জ্ঞানার্জনে জোর দেন তিনি। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স, সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। প্রধানমন্ত্রী বলেন, সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সরকারের নির্বাচনী ইশতেহারে সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাহিনীর প্রতিটি পরিবারের কল্যাণ, বাসস্থান, চিকিৎসা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করবে তাঁর সরকার। পুনর্মূল্যায়ন করে গঠন করা হবে আধুনিক বেতন কাঠামো। সাধারণ একটি চাকরি নয়, সৈনিক জীবন একটি বিশাল ত্যাগের নাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আজ শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। রাজধানী ঢাকাসহ 3 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। সকালে নগর ভবনে হামের টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 540টি কেন্দ্র থেকে হামের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে স্থায়ী 90টি ও অস্থায়ী কেন্দ্র 450টি। 12 মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ থেকে ঢাকা উত্তর সিটিতে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। তিনি জানান, পিছিয়ে পড়া এলাকাগুলোর শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। বলেন, 95% শিশুকে টিকার আওতায় আনা গেলে প্রাদুর্ভাব কমানো সম্ভব। আমি অনুরোধ করব যাতে আমাদের এই 6 months to 5 years গ্রুপের বাচ্চারা ইচ এন্ড এভরি বেবি যেন আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আসে। আপনারা সেইভাবে অলিতে গলিতে জনগণের মধ্যে এই কর্মসূচিটাকে জনপ্রিয় করবেন যাতে সবাই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের তথ্য সংগ্রহ করে বাংলাদেশের 18টি জেলায় 30টি উপজেলাকে শনাক্ত করেছি যেখানে দ্রুত গতিতে যাওয়া দরকার। আমরা 5ই এপ্রিল থেকে সেই জায়গাগুলোতে টিকা দিয়েছি। সেই কাজটি করতে করতেই এক সপ্তাহের মধ্যে 12ই এপ্রিল আমরা বাংলাদেশের এই বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকা কর্মসূচি আজকে শুরু করলাম। টিকাদান কর্মসূচির খোঁজ খবর রাখছেন আমার সহকর্মীরা। প্রথমে একটু হাসান মিসবার কাছে যেতে চাই। তিনি রাজধানীর মোহাম্মদপুরে অবস্থান করছেন। মিসবা, সকাল থেকেই টিকা কার্যক্রম চলছে, কেমন সাড়া দেখলেন? সব মিলিয়ে কি খবর আছে আপনার কাছে?
সারা দেশে যেহেতু হামের প্রকোপ বেড়েছে, মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে এবং এই পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না, যদিও আজকে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন যে হামের প্রকোপ কমে আসছে। গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য আমরা তেমনটা একটুখানি দেখেছি। তবে সব মিলিয়ে মানুষ আসলে আতঙ্কিত, ফলে টিকা নিতে এসেছেন। আমরা সকাল থেকেই যে 4টি সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়েছে, সেখানে ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। আমি এই মুহূর্তে মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে আছি। এখানে 193 জন টিকা নিয়েছেন এবং এটি বিকেল 3টা পর্যন্ত চলবে। এই উত্তর সিটি কর্পোরেশনে মোট 502টি অস্থায়ী কেন্দ্র থেকে টিকা দেওয়া হচ্ছে এবং 54টি স্থায়ী কেন্দ্র আছে। এই জায়গাগুলো থেকে টিকা দেওয়া হবে 11 মে পর্যন্ত। এবং উত্তর সিটি কর্পোরেশনে আরও যেটি রাখা হয়েছে 35টি সান্ধ্যকালীন যে টিকা সেন্টার সেটি রাখা হয়েছে, অর্থাৎ কর্মজীবী মা যারা আছেন, যারা অফিস সময় আসতে পারবেন না, বিশেষ বিবেচনায় তাদেরকেও আসলে সন্ধ্যার পরে টিকা দেওয়ার আয়োজন করা হয়েছে। এমনকি ছুটির দিন এবং শুক্রবারেও 8টি টিকা কেন্দ্র খোলা থাকবে উত্তর সিটি কর্পোরেশনে। অর্থাৎ সারা বাংলাদেশে হামের যে প্রকোপ কিংবা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেটি মোকাবিলায় আসলে সরকার এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে ছুটির দিন শুক্রবার এবং সন্ধ্যার পরেও টিকা দেবার যে আয়োজন সেটি আসলে রেখেছে। সব মিলিয়ে সাধারণ মানুষের ব্যাপক আমরা আগ্রহ দেখছি। 4টি সিটি কর্পোরেশন ছাড়াও আগামী 20 তারিখ থেকে সারা বাংলাদেশে এই টিকা কর্মসূচি শুরু হবে এবং স্বাস্থ্যমন্ত্রী আজকে নগর ভবনে টিকা কর্মসূচির উদ্বোধন করে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের হাতে এই মুহূর্তে টিকা কিংবা সিরিঞ্জ অথবা অন্যান্য কোনো সরঞ্জাম কোনো কিছুরই অভাব নেই। ফলে যাদের বয়স 6 মাস থেকে 59 মাস তাদেরকে নিয়ে, অর্থাৎ সেসব শিশুদেরকে নিয়ে যেন অভিভাবকরা টিকা কেন্দ্রে আসেন, তারা টিকা নেন। যদি 28 দিন আগে কেউ টিকা নিয়ে না থাকে তাহলে সেই শিশু যার বয়স 6 মাস পেরিয়েছে, আগে যদি কোনো হামের টিকা নেওয়াও থাকে, তারপরেও এই বিশেষ হাম। সহকর্মী মেজবা জানাচ্ছিলেন হামের টিকাদান কর্মসূচির খবরাখবর। হামের প্রাদুর্ভাব প্রতিরোধে ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে মাসব্যাপী জরুরি MR টিকাদান কর্মসূচি। সকালে ময়মনসিংহ নগর ভবনের সামনে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রকুন। কার্যক্রম পরিচালনার জন্য নগরীতে 70টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত টিমও যুক্ত করা হবে। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী 58,668 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা শনাক্ত হয়েছে 14 জনের। মাঝখানের কিছু টিকা ভ্যাকসিন পাওয়া যায়নি, যেমন আমার বাচ্চাকে আমি দিতে পারিনি। আমি 2 দিন পৌরসভায় গেছি, তারপরে আর যাওয়া হয়নি। আর এর জন্যই আমি বাচ্চাকে আবার নিয়ে আসছি যেন আক্রান্ত হওয়ার আগে যেন দিতে পারি। বিগত সরকারের গাফিলতির কারণে এরকমটা হয়েছে, নয়তো এরকমটা হইতো না। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক টেনশনে ছিলাম। যাই হোক, অবশেষে আমরা টিকাটা পেলাম। আমাদের প্রায় 60,000 শিশুকে টিকা আওতায় আনা হবে সিটি কর্পোরেশনে। যদি আর বাইরে কেউ থাকে সেও দিতে পারবে। আমরা ইতিমধ্যে আমাদের 70টা টিম করে দিয়েছি, 2 জন করে। আমরা 1 জন করে পোর্টার দিয়েছি 33টা ওয়ার্ডে, 1 জন করে সুপারভাইজার দিয়েছি। এদিকে সকালে বরিশাল নগরীর মল্লিকা কিন্ডারগার্টেন স্কুলে মাসব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এই ক্যাম্পেইনে 42,210 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর মোট 30টি ওয়ার্ডে চালু হবে এই কর্মসূচি। এবারে শরীয়তপুরে হামের প্রকোপের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM শাকিল। শাকিল, হামের উপসর্গ নিয়ে নতুন কোনো রোগী কি হাসপাতালে ভর্তি হয়েছেন কিনা এবং আরও আগেই যারা ভর্তি হয়েছেন তাদের সম্পর্কে একটু জানতে চাই। হামের উপসর্গ নিয়ে কিন্তু প্রতিদিন জেলায় গড়ে যদি বলি 10 জন করে রোগী ভর্তি হচ্ছেন এবং গত 24 ঘন্টায় কিন্তু 9 জন রোগী জেলায় নতুন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, এমনটা কিন্তু আমরা কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি। আমরা যদি শরীয়তপুরের কথা বলি, দিন দিন কিন্তু হামের
প্রভাবটা ভালোই বেড়ে যাচ্ছে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। জেলায় কিন্তু এখন পর্যন্ত 148 জন হামে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, এর মধ্যে কিন্তু 2 জন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারাও গিয়েছেন, সেটাও কিন্তু আমরা এখানকার তথ্য সূত্রে জানতে পেরেছি। তবে এখানকার যারা শিশুরা রয়েছেন এখনো ভর্তি রয়েছে, তারা কিন্তু শয্যা সংকটে কিন্তু বেশ তাদের চিকিৎসাও নিতে কষ্ট হচ্ছে, এবং তা কিন্তু এখানকার যারা অভিভাবকরা রয়েছে তারা কিন্তু জানিয়েছে। তবে সিভিল সার্জন কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে হামের যে প্রাদুর্ভাব বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব রয়েছে জাজিরা উপজেলায়। সেখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় 55 জন রোগী কিন্তু এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে, এবং সেই এলাকায় কিন্তু হামের টিকা কেন্দ্রের যে বিশেষ কেন্দ্রটি সেখানে কিন্তু করা হয়েছে, এবং প্রায় 30,000 শিশুকে কিন্তু সেখানে টিকা দেওয়া হবে। সোয়া, অনেক ধন্যবাদ শাকিল আপনাকে। এদিকে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও 2 শিশু মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স 9 মাস, আরেকজনের 10 মাস। 17 মার্চ থেকে এই পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু হলো 12 জনের। হাসপাতালটিতে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 জন। এদিকে রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম মেডিকেল সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না। পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। আবার সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুত। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুতদারির পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে, ফলে সংকট কাটছে না। খুব একটা অশান্তির মধ্যে আমরা আছি। এই লাইন খাড়া লাগে, 5-7 ঘন্টা করে লাইন খাড়া লাগে, লাইন খাড়ি তেল পাইতেছি না। কর্মসংস্থান ফেলে এখানে ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পুরো থাকা লাগে। আমাদের ডিউটি আছে, বলতে ডিউটি আছে, সবাই মিলে একটু বোধ করতেছে, একবারে খুব বিরক্ত ফিল করতেছে সবসময়। মনে হচ্ছে সেভ করতে, বা যেখানে জামে পড়লো ওখানে স্টার্ট বন্ধ রাখতো, ওরকম অনেক কিছু তেল সেভ করার জন্য। বরাবরের মতোই ফিলিং স্টেশনের খোঁজখবর রাখছেন আমার সহকর্মীরা। শুরুতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, পাম্পে তেল সরবরাহ চাহিদার তুলনায় কতটা কম এবং দীর্ঘ অপেক্ষায় থাকা গ্রাহকরা কি বলছেন? ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে, এই ফিলিং স্টেশনটি গতকাল রাত 10টার পর থেকেই বন্ধ রয়েছে, যেমনটি এখানকার সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এবং তারা বলছেন যে আজ সন্ধ্যা 7টার নাগাদ আবার এখানে তেল আসবে। এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেই গতকাল রাত থেকেই কিন্তু দীর্ঘ সারি এখানে তৈরি হয়েছে। যারা কিনা এখানে তেল নিতে এসেছেন তারা এখানে এখনও অপেক্ষা করছেন, এবং অনেকেই বলছেন যে যেহেতু তারা একদম লাইনের সামনে চলে এসেছেন, অনেকটা দেরি হলেও তারা অপেক্ষা করছেন। যদি তারা আবার অন্য কোনো স্টেশনে যান তাহলে আবার সেই স্টেশনের একেবারে সবশেষ অবস্থানে তাদেরকে যে দাঁড়াতে হবে। সেই কারণে কিন্তু অনেকে 16 ঘন্টা 18 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন। ঠিক রাস্তার অপর পাশে, আমি ঠিক আগের ঘন্টায় যখন সংবাদ জানাচ্ছিলাম এই যে ফিলিং স্টেশনটি, সেখানে কিন্তু আমরা বেশ স্বাভাবিক ভাবেই দেখছি যে সেখানে তেল দেওয়া হচ্ছে, কিন্তু ঠিক রাস্তার অপর পাশে একেবারেই ভিন্ন চিত্র। এবং এখানকার যারা ক্যাশিয়ারের সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে বলছেন যে তাদের যে ডিপো থেকে তেল আসতে যথেষ্ট দেরি হচ্ছে, সেই কারণেই তারা এখনও পর্যন্ত তেলটা দিতে পারছেন না। এবং ঠিক কখন দিতে পারবেন এই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলেও তারা বলছেন যে সন্ধ্যা 7টার পরে হয়তো যখন তেল আসবে তারপরে তারা তেলটা দিতে পারবেন। এবং চাহিদা মতো তেল পাচ্ছেন না, আপনি যে কথাগুলো বলছিলেন সেই ধরনের অভিযোগ কিন্তু তাদের পক্ষ থেকে আছে। ছোয়া টিপু, অনেক ধন্যবাদ। এখনকার মতো রাজধানীর আপডেট আমরা জানলাম। এবারে একটু অনেক ধন্যবাদ আপনাকে।
এবার কৃষক কার্ড। বাংলা নববর্ষের প্রথম দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান চাষিদের হাতে এই কার্ড বিতরণ উদ্বোধন করবেন। কার্ডধারীরা যেমন নানা প্রণোদনা পাবেন, তেমনি তাদের জন্য থাকবে ভর্তুকি মূল্যে সার বীজও। আপাতত দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে কৃষক কার্ড। পর্যায়ক্রমে হবে সারা দেশে। কৃষি খাতে সরকারের দেয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা সহজলভ্য করতে কৃষকদের কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কার্ডের মাধ্যমে গ্রামের সাধারণ কৃষক স্বল্প সুদে কৃষি ঋণ, ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক সহ 10 ধরনের সুবিধা পাবেন। এছাড়া কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন হলে কৃষকদের জন্য সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। প্রথম ধাপে 21,000 ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। আমরা কৃষি কার্ডের আবেদন করছি, আশা করি 14 তারিখের মধ্যে যেন আমরা এই কৃষি কার্ডগুলো হাতে হাতে পাই। এই কৃষি কার্ড অনুযায়ী আমাদের সার, স্বল্প মূল্যে সার, বীজ এবং কৃষি ব্যাংক থেকে কিছু ঋণ দিতে পারে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমরা কৃষকগুলো উপকৃত হব, যে আমরা কৃষি ভালোভাবে করতে পারবো। এই কার্ড পাইলে আমরা লোন করতে পারবো, সার, কীটনাশক পাবো এবং আমাদের কৃষিকাজের খুব সহজ হবে। তবে কৃষকরা বলছেন, কেবল চাষাবাদের সাথে সম্পৃক্তদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলেই এই উদ্যোগের সফলতা আসবে। তারা বলছেন, আগেও কৃষকদের জন্য কাগজে কলমে কিছু সহায়তা দেয়া হয়েছিল, কিন্তু বাস্তবে প্রকৃত অনেক চাষি সে সুবিধার দেখা পাননি। আগে কৃষি কার্ড কইছিলাম, তখন আমরা বীজ টিজ কিছু পাইনি, শুধু আমরা সারটাই পাই। গরিব কৃষকরা এবং ন্যায্য যে কৃষক, যে মেন কৃষক, সেই যেন এই কার্ডের আওতায় আসতে পারে এবং উপকৃত হয়। আমাদেরকে বিভিন্ন প্রণোদনার কথা বলছে, উচিত মূল্যে সার, কীটনাশক, বীজ এগুলো দেওয়ার কথা বলেছে। যদি আমরা এগুলো পেয়ে থাকি তাহলে আমরা উপকৃত হব। কৃষি কর্মকর্তারা জানান, কৃষকের অন্যান্য ভাতা প্রাপ্তির কোনো কার্ড আগে থাকলে তার নতুন কার্ডের অধীনে চলে আসবে। এছাড়া কার্ডের আওতায় জমির পরিমাণ অনুযায়ী সার কিনতে পারবেন কৃষক। আশা করা যাচ্ছে এর মাধ্যমে এই অঞ্চলের কৃষকদের যে আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হবে এবং কৃষির যে বিভিন্ন উপকরণগুলো আছে এগুলো এই কৃষক কার্ডের মাধ্যমে তারা পাবেন। এই কার্ডের আওতায় কৃষকরা সরাসরি সরকারি যে সহযোগিতাগুলো আছে, বিশেষ করে সরকারি প্রণোদনা এবং কৃষক তার যে প্রয়োজনীয় যে কৃষি উপকরণ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি, কীটনাশক, পশুখাদ্য, এগুলো সরাসরি কার্ডের মাধ্যমে তারা কিনতে পারবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, সরকারের নেয়া কোনো উদ্যোগেই দল, ধর্ম, বর্ণ বিবেচনা করা হবে না। আগামী সরকার তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কৃষক কার্ড বিতরণ করবে। আমিও নিজেও বলতে পারবো না ওই 2000 যে কৃষক কে কার্ড পাচ্ছে, আমিও বলতে পারবো না। এইখানে তারা বিভিন্নভাবে 3 স্তরের যাচাই বাছাই করে সেইখানে তারা নির্ধারণ করেছেন কে কে কোন ক্রাইটেরিয়া পেতে পারে। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার। মৎস্য চাষী ও দুগ্ধ খামারিরাও এই কার্ডের আওতায় পড়বেন। জারিন অর্নি, যমুনা নিউজ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, উদ্বোধনের দিন প্রায় 21,000 কৃষক 2,500 টাকা করে পাবেন। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষিমন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা 10 ধরনের সুবিধা পাবেন। প্রাক পাইলটিং এই কাজের জন্য ব্যয় হবে 8,34,00,000 টাকা। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষক কার্ড পাবেন বলে জানান কৃষিমন্ত্রী। সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণও কার্ডের আওতায় থাকছে। কার্ডধারীরা কৃষি বীমা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়, প্রশিক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস ও রোগ বালাই দমনে পরামর্শ সুবিধা পাবেন। পাশাপাশি মাসিক 2,500 টাকা হারে আর্থিক সহায়তাও থাকছে। কৃষি একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা। এই কৃষক কার্ড কৃষকের মর্যাদাকে আরো মহিমান্বিত করবে। এই কার্ডের মাধ্যমে বিধিবদ্ধ সেবার বাইরেও সময় উপযোগী নতুন নতুন সেবা যুক্ত হবে। জাতীয় বৃহত্তম স্বার্থে এই কৃষক কার্ডে আমরা কোনো দলের সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে, এটা জাতির জন্য।
দর্শক, আবারও জ্বালানি তেল পরিস্থিতির খবর জানাবো আপনাদের। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন আজকের, এবং গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা? গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন না, এবং নওগাঁ শহর সহ আশেপাশের যেগুলো পেট্রোল পাম্প বা অকটেন ডিজেলের পাম্প আছে, এই পাম্পগুলোতে বেশিরভাগ পাম্পই বন্ধ আছে তেল দেওয়া। যে দু একটিতে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু গ্রাহকরা একেবারে হুমড়ি খাচ্ছেন তাদের গাড়ি নিয়ে। এখন আমি নওগাঁ শহরের বাইপাস সড়কের সাফেন ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এখানে তেল দেওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সড়ক জুড়ে বিভিন্ন গাড়ির লাইন, অর্থাৎ বিশেষ করে মোটরসাইকেলের লাইনটি সবচেয়ে বড়। সকাল থেকে অপেক্ষা করছেন অনেকে, 8 থেকে 10 ঘন্টা ধরে তেল দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে আসলে তেল দেওয়া শুরু হয়েছে রেশনিং পদ্ধতিতে। 500 টাকা করে প্রতি বাইকে তেল দেওয়া হচ্ছে, এবং একই সাথে ডিজেলও দেওয়া শুরু করেছে এই পাম্পে। তদারকি কর্মকর্তা জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন ট্যাগ অফিসারকে রাখা হয়েছে, তিনি তদারকি করছেন। তেল আনলোড থেকে শুরু করে বিতরণ এবং সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত তিনি থাকবেন। 500 টাকা করে প্রতি মোটরসাইকেলে তেল দেওয়া হচ্ছে এভাবে। আর আরেকটি বিষয় বলে রাখি যে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অ্যাপস চালু করা হয়েছে। প্রতিটি বাইকে তেল নেওয়ার সময় সেই মোটরসাইকেলের নাম্বার এবং মোটরসাইকেলের মাইলেজ ঠিক করে দেখে তারপরে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, যাতে করে বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরে এবং একই সাথে কেউ যাতে মজুত করতে না পারে, সেই জন্য এই অ্যাপসটি চালু করা হয়েছে। যদিও অ্যাপস নিয়ে বেশ ঝামেলার কথাও শোনা যাচ্ছে, কিন্তু সব মিলিয়ে বলা চলে চরম ভোগান্তি যে নাগরিক সেটি বলা চলে কৃষক। বুঝতে পেরেছি শফিক, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর। বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জাতির সাথে ধোঁকাবাজি করেছে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। জানান, এবারের আন্দোলনে 11 দলের শীর্ষ নেতারা আন্দোলনের সামনের সারিতে থাকবে। যদি বুলেট ছোড়া হয়, সেই বুলেট আগে নেতাদের বুক ভেদ করবে। এবার অর্ধেক সফলতা নয়, পরিপূর্ণ সফলতার জন্য রাজপথে নামা হবে বলে জানান নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে লালবাগ থানার আশরাফুলকে হত্যা চেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত 7 এপ্রিল ভোরে শিরিন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। ওই দিন এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 2024 সালের 18 জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে নবনির্বাচিত 2 জন সংসদ সদস্যকে শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় সংসদ ভবনে শেরপুর 3 আসন থেকে বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশাকে শপথ পাঠ করান তিনি। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসনে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে গত 9 এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে শেরপুর 3 আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যুতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। মাইন অপসারণে হরমুজ প্রণালীতে ডেস্ট্রয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও তেহরানের দাবি আইআরজিসির বাধায় গতিপথ পরিবর্তনে বাধ্য হয়েছেন মার্কিন নৌযান। একই দিন ইসলামাবাদের আলোচনায় প্রণালী নিয়ন্ত্রণে যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন, সেটিও প্রত্যাখ্যান করেছে তেহরান। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের এমন বহুমুখী অবস্থানে ক্ষুব্ধ ইরানের হুঁশিয়ারি, যৌক্তিক কোনো চুক্তি ছাড়া প্রণালী নিয়ে অবস্থান বদল করবে না তেহরান। যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের কঠোর জবাব দেয়া হবে।
হরমুজ প্রণালীতে শক্তিশালী দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য, ইরানের পেতে রাখা সি মাইন অপসারণ করবে ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র এবং ইউএসএস মাইকেল মার্ফি। নিশ্চিত হবে বাণিজ্যিক জাহাজ চলাচলে একটি নিরাপদ করিডোর। ডোনাল্ড ট্রাম্পের পর এমন দাবি করেছে মার্কিন সেন্টকম। এরই মাঝে হরমুজের পথে ইরান যে মাইন পেতেছে তা সরিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পুরো প্রণালী সাফ করছে যুক্তরাষ্ট্র। আমরা এই প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দিব। যদিও আমরা এই জলপথ খুব একটা ব্যবহার করি না, কিন্তু বিশ্বের সব দেশের জন্য এই পথ গুরুত্বপূর্ণ। তাদের সহায়তা করতে চাই। তবে মার্কিন প্রশাসনের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। আইআরজিসির দাবি, প্রণালীর পথে যাওয়ার সময় ঘিরে ফেলা হয় ডেস্ট্রয়ার দুটিকে, যার জেরে গতিপথ পরিবর্তনে বাধ্য হয় যুদ্ধযান দুটি। এদিকে ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনায় হরমুজের নিয়ন্ত্রণে একটি যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া হয় ওয়াশিংটনের পক্ষ থেকে, যা তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে তেহরান। কৌশলগত এই জলপথের টহল কিংবা এর নিয়ন্ত্রণে অন্য কোনো দেশের সহযোগিতা চাওয়া পুরোপুরি যুক্তরাষ্ট্রের এখতিয়ারের বাইরে। হরমুজের মাইন অপসারণ কিংবা নিরাপত্তা নিশ্চিত তাদের দায়িত্বের আওতাভুক্ত নয়, এমন প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে কোনো রকম নমনীয়তা দেখাবে না দিয়েছে এমন হুঁশিয়ারিও। যৌক্তিক কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত হরমুজ ইস্যুতে অপরিবর্তিত থাকবে অবস্থান, স্পষ্ট বার্তা তেহরানের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মারা গেলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে আনন্দ ভোসলে। কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই সঙ্গীতশিল্পী। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে নিলে হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান চিকিৎসকরা। আগামীকাল সোমবার সকালে 11টায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হবে নিজ বাড়িতে। বিকেল 4টায় শিবাজি পার্কে হবে শেষকৃত্য। শৈশবেই গানের জগতে প্রবেশ আশা ভোসলের। মাত্র 9 বছর বয়সে শুরু করেছেন পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে যাত্রা। দীর্ঘ এই কর্মজীবনে তিনি বিভিন্ন ভাষায় অসংখ্য চলচ্চিত্র ও অ্যালবামে গান গেয়েছেন। অর্জন করেছেন বহু পুরস্কার, পেয়েছেন পদ্মভূষণও। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, আশা ভোসলের মরদেহ কখন বাড়িতে নেওয়া হবে, আর কাল মরদেহ সৎকার সংশ্লিষ্ট কি আনুষ্ঠানিকতা রয়েছে? দেখুন, ইতিমধ্যেই তার মরদেহ বিচক্যান্ডি হাসপাতালেই রয়েছে। সেখানে দর্শক দুঃখিত, সহকর্মী সুকান্তের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। পরবর্তীতে আবার আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন আন্দোলনের সময় ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকা সভাপতি এমদাদুল হক মোল্লা। রোববার তিনি ট্রাইব্যুনালকে জানান, আন্দোলনের সময় হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তখন তারা বুঝতে পারেন যে এটি আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু জায়গায় ইন্টারনেট কেবল পুড়ে যাওয়ার বিষয়ে সাক্ষ্য দেন তিনি। এর আগে এই মামলায় বিশেষ তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউটর তানভীর জোহা জবানবন্দি দেন। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে হাসানুল হক ইনুর মামলায় 3 দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংরাই ও বৈশুর সূচনা হয়েছে। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ভোরে খাগড়াছড়ি সদরের চেঙ্গি নদীর পাড়ে বাহারি রঙের ফুল দিয়ে জড়ো হন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে পানিতে ভাসিয়ে দেয়া হয় ফুল। পাহাড়ের চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায় তাদের স্ব ভাষায় বিজু, সাংরাই ও বৈশু নামে উৎসব পালন করবে। প্রধান সামাজিক উৎসব হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পাড়া মহল্লায় চলবে নানা আয়োজন। রাঙ্গামাটিতে ফুল ভাসিয়েছে ত্রিপুরা, চাকমা, মারমা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। অংশগ্রহণকারীরা ফুল দিয়ে সাজানো থালা পানিতে ভাসিয়ে দেন। প্রার্থনা করেন নতুন বছর যেন সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। কাপ্তাই লেকের পাড়ে ভোর থেকে ঐতিহ্যবাহী পোশাকে নামে মানুষের ঢল।
পাহাড়ের নজরকাড়া বর্ষবরণের ছোঁয়া লাগলো যান্ত্রিক নাগরিক জীবনে। সকালে সেগুনবাগিচায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী দীপেন দেওয়ান। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন ফুল ভাসান রমনা পার্কের লেকে। সবার কল্যাণ ও মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। একঘেয়ে শহরে দিনযাপনের ভিড়ে এক রঙিন সকাল। পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়গুলোর আজ বর্ষবরণ উৎসবের সূচনা। আজ ফুলবিজু। এই উপলক্ষে সকালে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে জড়ো হন চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানান সম্প্রদায়ের মানুষ। এক গুচ্ছ বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বলেন, বিগত সময়গুলোতে বৈশাখী উৎসব নামে মাত্র 3টি সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হতো, তবে এবার প্রত্যেক ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সমানভাবে গুরুত্ব দিয়েছে সরকার। শুধু 3টি সম্প্রদায় নিয়ে আমরা আগের সরকারগুলো এভাবে চালু করেছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল করলেন যে এখানে তো পার্বত্য 11টি জাতিসত্তার বসবাস, এখানে স্ব নামে উচ্চারিত। সেখানে উনি ঘোষণা করেছেন যে যার উৎসব স্ব নামে হবে। এরপরে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বাদ্যের তালে তালে ফুলের ঝাঁপি হাতে রমনার লেক পাড়ের দিকে রওনা হন নানান বয়সী মানুষ। ঐতিহ্যবাহী পোশাকে সুসজ্জিত ছিলেন সবাই। এটা ধর্মীয় উৎসব না, এটা আমাদের হচ্ছে সামাজিক উৎসব। বছরে একবার পয়লা বৈশাখ, এটা বাঙালিরা হয়, আমাদের হলো তার একদিন আগে হয়। আমরা আজকে পানিতে আমরা ফুল করব, তারপরে আমরা এখান থেকে বাসায় চলে যাব। ফুলবিজু অবশ্যই আনন্দের দিন। আজকে আমার ছেলের সাথে আমরা ফুলবিজুতে আসতে পেরে আমাদের অনেক ভালো লাগতেছে। রীতি অনুযায়ী কলা পাতায় সাজিয়ে ফুল ভাসানো হয় লেকের পানিতে। দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনায় হয় প্রার্থনা। গ্রামে কিন্তু আমাদের বাড়িতে অনেক ভোরবেলায় উঠে সারা রাত কুচি কুচি বাচ্চারা ওরা কি করতো, ওরা ফুল চুরি করতো। মানে এটা একটা আনন্দের মধ্যে সবসময় যাতে ভালো থাকতে পারি এই প্রার্থনা করে, সুখে শান্তিতে প্রত্যেক বছর যেন এইভাবে কাইতে যায়। ছোটবেলা থেকেই তো রাঙামাটি করা হয়, কিন্তু একটু ব্যস্ততার কারণে আসলে ঢাকায় করার প্রথমবার। রাজধানী শহরে এরকম একটা এনভায়রনমেন্টে আমরা উদযাপন করতে পারছি। দিস হোল সিচুয়েশন ইজ ভেরি গুড। পার্বত্য অঞ্চলে 3 দিন ব্যাপী এই বর্ষবরণ উৎসব হয়। ফুলবিজু শেষে আগামীকাল পালিত হবে মূল বিজু, এরপর বর্ষবরণ। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণে নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী পালিত হয় এমনই নানান ধরনের আচার অনুষ্ঠান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।